আমার বাবা অমিত আমাকে আজ বিয়ে করবেন। আমি কানের কাছে মোবাইল রেখে শ্বাসরুদ্ধ হয়ে শুনছিলাম। আমার বাবা ঠিক এই কথাগুলোই পুরোহিতকে বলছিলেন। উত্তরাখণ্ডের বদ্রীনাথের পাহাড়ি এলাকার সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার পা কাঁপছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার বাবা আমাকে বিয়ে করবেন। আমার নাম অনিন্দিতা। আমার বয়স 18। বাবার বয়স 46। আমার মা শর্মিলা মারা গিয়েছিলেন যখন আমার বয়স ছিল মাত্র 6। তারপর থেকে বাবাই আমাকে মানুষ করেছেন। আমরা ঋষিকেশে থাকি, বাবা সেখানে একটি যোগ কেন্দ্র চালান। যখন আমি 16 বছরে পা দিলাম, বাবার আচরণ বদলে গেল। তিনি আমাকে অন্য চোখে দেখতে শুরু করলেন। আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বাবার চাহনিতে ভয় পেতে শুরু করলাম। তিনি আমার শরীরের দিকে এমনভাবে তাকাতেন যেভাবে একজন বাবার তাকানো উচিত নয়। গতকাল রাতে বাবা আমার ঘরে এসেছিলেন। আমি তখন ঘুমাবার জন্য প্রস্তুত হচ্ছিলাম। অনন্যা, আমি তোমাকে বিয়ে করব, তিনি বলেছিলেন। বাবা, এটা কি পাগলামি? আমি আপনার মেয়ে, আমি চিৎকার করে উঠেছিলাম। বাবা হেসেছিলেন। তুমি আমার আসল মেয়ে নও, অনন্যা। আমি তোমাকে দত্তক নিয়েছিলাম। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। তাহলেও আপনি আমার বাবা। আপনি আমাকে বিয়ে করতে পারেন না। তিনি আমার চুলে হাত বুলিয়েছিলেন। অনন্যা, তুমি বুঝতে পারছো না। তোমার জীবন বিপদে। আমি তোমাকে রক্ষা করতে চাই। কি বিপদ? আমার জীবন নিয়ে কে খেলছে? আমি জিজ্ঞেস করেছিলাম। এটা এখানে ব্যাখ্যা করা যাবে না, বাবা বলেছিলেন। আমি কাল তোমাকে বদ্রীনাথে নিয়ে যাব। সেখানে আমরা বিয়ে করব। তারপর আমি সব ব্যাখ্যা করব। আমি পুরো রাত ঘুমাতে পারিনি। সকালে যখন বাবা আমাকে গাড়িতে তুলে বদ্রীনাথের দিকে নিয়ে যাচ্ছিলেন, আমি ফোন করেছিলাম আমার বান্ধবী রিয়াকে। আমি তাকে সব বলেছিলাম। অনিন্দিতা, তুমি পাগল হয়ে গেছ নাকি? এটা অবৈধ। এটা অস্বাভাবিক, রিয়া বলেছিল। আমি জানি, আমি বলেছিলাম। কিন্তু বাবা বলছেন আমার জীবন বিপদে আছে। বাবার কথা বিশ্বাস করছো? সে পাগল হয়ে গেছে, রিয়া বলেছিল। তুমি পুলিশে খবর দাও। কিন্তু আমি পারিনি। এটা আমার বাবার বিষয়। আমি তাকে বিশ্বাস করতে চেয়েছিলাম। হয়তো তার কোনো ভালো কারণ ছিল। যখন আমরা বদ্রীনাথে পৌঁছেছিলাম, বাবা আমাকে একটি ছোট মন্দিরে নিয়ে গিয়েছিলেন। আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিলাম যখন তিনি পুরোহিতের সাথে কথা বলছিলেন। আমি যখন শুনলাম যে বাবা আমাকে বিয়ে করতে যাচ্ছেন, আমি মোবাইল ফোন ড্রপ করে দিলাম। নিজের কান বিশ্বাস করতে পারছিলাম না। এরপর আমি দ্রুত সেখান থেকে সরে গেলাম। আমি জানতাম আমাকে পালাতে হবে। আমি পাহাড়ের পথ ধরে দৌড়াতে লাগলাম, না জেনে কোন দিকে যাচ্ছি। আমি একটা হোটেলে ঢুকলাম। সৌভাগ্যবশত আমার কাছে কিছু টাকা ছিল। আমি একটা ঘর ভাড়া নিলাম 1 রাতের জন্য। রাতে আমার ফোন বাজল। বাবা। দ্বিধাগ্রস্ত হয়ে আমি ফোন ধরলাম। অনিন্দিতা, কোথায় তুমি? তিনি জিজ্ঞেস করলেন। তার গলায় উদ্বেগ। আমি বলবো না, আমি বললাম। বাবা, আপনি পাগল হয়ে গেছেন। আপনি আমাকে বিয়ে করতে পারেন না। অনিন্দিতা, শোনো, তিনি বললেন। এটা সেরকম নয়। আমি তোমাকে বিয়ে করছি না। আমি তোমাকে রক্ষা করছি। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। তোমার বাজলজিক্যাল বাবাগু। তিনি থামলেন। সে এখন ভারতে। সে তোমাকে খুঁজছে। আমি চুপ হয়ে গেলাম। আমার আসল বাবা? সে কে? সে একজন বড় অপরাধী, বাবা বললেন। সে মানুষ পাচার করে। আমি যখন তোমাকে পেয়েছিলাম তখন তুমি মাত্র 2 বছরের শিশু। তোমার মা তোমাকে আমার কাছে রেখে গিয়েছিল যাতে তোমার বাবা তোমাকে খুঁজে না পায়। আমার মা? শর্মিলা আমার মা ছিলেন না? আমি জিজ্ঞেস করলাম। না, বাবা বললেন। শর্মিলা আমার স্ত্রী ছিলেন। আমরা তোমাকে দত্তক নিয়েছিলাম। আমরা তোমাকে ভালোবাসতাম, অনিন্দিতা। আমি কাঁদতে শুরু করলাম। তাহলে আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন? আমি তোমাকে বিয়ে করছি না, বাবা বললেন। আমি পুরোহিতকে বলছিলাম আমার মেয়ে অনিন্দিতাকে আমি আজ বিয়ে করব, আশীর্বাদ সেজে। তুমি যদি পুরো কথা শুনতে তাহলে বুঝতে পারতে। আমি তোমাকে একটি ছদ্মবেশে রাখতে চাইছিলাম যাতে তোমার বাজলজিক্যাল বাবা তোমাকে খুঁজে না পায়। আমি বিশ্বাস করতে পারছিলাম না যা শুনছিলাম। কিন্তু আপনি বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন।
না অনিন্দিতা, বাবা বললেন। আমি বলেছিলাম অনন্যা, আমি তোমাকে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাব। অনন্যা হলো তোমার আসল নাম। আমি তোমার নাম পরিবর্তন করেছিলাম তোমাকে রক্ষা করার জন্য। আমি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। আমার আসল নাম অনন্যা। আমার বায়োলজিক্যাল বাবাকে কেন সে আমাকে খুঁজছে? আমি সব ব্যাখ্যা করব, বাবা বললেন। কিন্তু তোমাকে আমার কাছে আসতে হবে। তুমি একা বদ্রীনাথে বিপদে আছো। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম। আমি কি বাবাকে বিশ্বাস করব, নাকি এটা একটা ফাঁদ? আমি ভাবছি, আমি বললাম। আমি আপনাকে পরে ফোন করব। আমি ফোন রেখে দিলাম এবং বিছানায় শুয়ে পড়লাম। আমার মাথা ঘুরছিল। আমার জীবন এত জটিল ছিল এবং আমি জানতামই না। পরের দিন সকালে আমি হোটেল থেকে বের হয়ে গেলাম। আমি বাজারে ঘুরে বেড়াচ্ছিলাম, ভাবছিলাম কি করব। হঠাৎ আমি একটি চেহারা দেখলাম যা আমার পরিচিত মনে হলো। একজন লোক, প্রায় 50 বছর বয়সী, কালো চশমা পরা, আমার দিকে তাকাচ্ছিল। যখন সে দেখল আমি তাকে দেখেছি, সে তার চোখ সরিয়ে নিল এবং ভিড়ের মধ্যে হারিয়ে গেল। আমি ভীত হয়ে গেলাম। আমি কি আমার বায়োলজিক্যাল বাবাকে দেখেছি? আমি কি বিপদে আছি? আমি আবার বাবাকে ফোন করলাম। বাবা, আমি ভয় পাচ্ছি, আমি বললাম। আমি একজন লোককে দেখেছি, সে আমাকে দেখছিল। কোথায় তুমি? বাবা জিজ্ঞেস করলেন। আমি তোমাকে নিতে আসব। আমি তাকে হোটেলের ঠিকানা দিলাম। আধা ঘন্টা পরে দরজায় নক হলো। আমি দরজা খুললাম, আশা করে যে বাবা হবেন। কিন্তু সেখানে দাঁড়িয়েছিল সেই লোক, কালো চশমা পরা। অনন্যা, সে বলল। আমি তোমার বাবা। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু সে আমার মুখে হাত চাপা দিল। চুপ থাকো, সে বলল। আমি তোমাকে আঘাত করব না। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। আমি ভয়ে কাঁপছিলাম। আমি তোমার বায়োলজিক্যাল বাবা, রাজেশ, সে বলল। আমি তোমাকে 16 বছর ধরে খুঁজছি। আমার বাবা অমিত বলেছেন আপনি একজন অপরাধী, আমি বললাম। রাজেশ হাসল। অমিত একজন মিথ্যাবাদী। সে তোমাকে আমার কাছ থেকে চুরি করেছে। তোমার মা মারা গেছে তোমার জন্মের সময়ে। অমিত তোমাকে নিয়ে পালিয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কেন সে এমন করবে? কারণ আমি একজন ধনী ব্যবসায়ী, রাজেশ বলল। আমার কোম্পানির মালিকানা তোমার নামে। অমিত তোমাকে নিয়ে পালিয়ে গেছে যাতে সে তোমার সম্পত্তি দখল করতে পারে। এটা বিশ্বাস করা কঠিন ছিল। কে সত্য বলছে? আমার বাবা অমিত, যিনি আমাকে মানুষ করেছেন, নাকি এই অপরিচিত ব্যক্তি যে দাবি করছে সে আমার আসল বাবা? আমি তোমাকে বিশ্বাস করি না, আমি বললাম। আমি পুলিশকে ফোন করব। অবশ্যই করো, রাজেশ বলল। আমি তোমাকে প্রমাণ দেখাব। এখানে, এটা তোমার মায়ের ছবি। সে আমাকে একটি পুরানো ছবি দেখালো, যেখানে একজন সুন্দর মহিলা একটি শিশুকে ধরে আছেন। সেই মহিলার অনেকটা আমার মতো চেহারা। আমার কাছে আরও প্রমাণ আছে, রাজেশ বলল। তোমার জন্মের সার্টিফিকেট, আমার এবং তোমার মায়ের বিয়ের সার্টিফিকেট। সবকিছু আমার গাড়িতে আছে। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম। যদি এই লোকটি সত্যি বলছে, তাহলে আমার সারা জীবন একটি মিথ্যার উপর ভিত্তি করেছিল। ঠিক আছে, আমি বললাম। আমি আপনার সাথে আপনার গাড়িতে যাব। কিন্তু যদি আপনি আমাকে ধোঁকা দেন, আমি চিৎকার করব। রাজেশ হাসল। আমি তোমাকে ধোঁকা দেব না, অনন্যা। আমি তোমাকে 16 বছর ধরে খুঁজছি। আমরা হোটেল থেকে বের হয়ে একটি কালো গাড়ির দিকে হাঁটলাম। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। হঠাৎ একটি আরেকটি গাড়ি আমাদের সামনে এসে থামল। বাবা অমিত গাড়ি থেকে বের হয়ে এলেন। অনিন্দিতা, পেছনে সরে যাও, তিনি চিৎকার করে বললেন। অমিত, রাজেশ বলল। তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে রাখতে পারবে না। সে তোমার মেয়ে নয়, বাবা অমিত বললেন। তুমি একজন মিথ্যাবাদী এবং একজন অপরাধী। আমি দুজনের মাঝখানে দাঁড়িয়েছিলাম, বিভ্রান্ত এবং ভীত। তখনই পুলিশের গাড়ি এসে থামল। দুজন পুলিশ অফিসার বের হয়ে এলেন। এটা কি হচ্ছে এখানে? তারা জিজ্ঞেস করলেন। রাজেশ এগিয়ে গেল। অফিসার, এই লোকটি আমার মেয়েকে আমার কাছ থেকে চুরি করেছে 16 বছর আগে। বাবা অমিত বললেন, এই লোকটি একজন অপরাধী। সে একটি মানব পাচারকারী চক্রের নেতা। পুলিশ অফিসার দুজনকেই শান্ত হতে বললেন। আমরা এটা থানায় গিয়ে সমাধান করব, তারা বললেন।
পুলিশ থানায় আমি একটি ঘরে বসে অপেক্ষা করছিলাম। আমার মাথার ভেতর হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কিছু সময় পর একজন মহিলা পুলিশ অফিসার আমার কাছে এলেন। অনিন্দিতা বা অনন্যা, যাই হোক তোমার নাম, তিনি বললেন, আমি তোমাকে কিছু জিনিস দেখাতে চাই। তিনি আমাকে একটি ফাইল দিলেন। আমি সেটি খুললাম এবং নথিপত্র দেখতে শুরু করলাম। প্রথমে আমি একটি পুলিশ রিপোর্ট দেখলাম। এটি ১৬ বছর আগের। এটিতে লেখা ছিল যে একটি শিশু, অনন্যা শর্মা, অপহরণ করা হয়েছে তার বাবা রাজেশ শর্মার বাড়ি থেকে। পরে আমি রাজেশের একটি ফটো দেখলাম। সে পুলিশ হেফাজতে ছিল। তার নিচে লেখা ছিল, রাজেশ শর্মা, একটি মানব পাচারকারী চক্রের সন্দেহভাজন নেতা। তারপর আমি আরেকটি নথি দেখলাম। এটি ছিল একটি ডিএনএ টেস্টের রিপোর্ট। এটি দেখাচ্ছিল যে আমি রাজেশের মেয়ে নই। আমি মহিলা অফিসারের দিকে তাকালাম। এর মানে কি? এর মানে হলো, তিনি বললেন, রাজেশ শর্মা একজন মিথ্যাবাদী। সে একটি মানব পাচারকারী চক্রের নেতা। ১৬ বছর আগে সে অনেক শিশু অপহরণ করেছিল তাদের বিক্রি করার জন্য। তোমার বাবা অমিত একজন পুলিশ অফিসার ছিলেন যিনি সেই কেসে কাজ করছিলেন। তিনি তোমাকে উদ্ধার করেছিলেন এবং তোমাকে দত্তক নিয়েছিলেন। আমি অবাক হয়ে গেলাম। বাবা একজন পুলিশ অফিসার ছিলেন? হ্যাঁ, মহিলা অফিসার বললেন। তিনি ছিলেন। এখন তিনি অবসরে আছেন। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে রাজেশ শর্মা ভারতে ফিরে এসেছে, তিনি ভয় পেয়েছিলেন যে রাজেশ তোমাকে আবার অপহরণ করবে। তাই বাবা আমাকে বদ্রীনাথে নিয়ে এসেছিলেন। আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তিনি বললেন। তিনি তোমাকে লুকাতে চেয়েছিলেন। তিনি জানতেন যে রাজেশ ঋষিকেশে তোমাকে খুঁজছে। কিন্তু তিনি বলেছিলেন তিনি আমাকে বিয়ে করবেন। আমি বললাম। মহিলা অফিসার হাসলেন। না, তিনি বলেছিলেন তিনি তোমাকে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাবেন। তিনি তোমাকে একটি ছদ্মবেশে রাখতে চেয়েছিলেন। তিনি যোগাযোগ করেছিলেন পুলিশের সাথে এবং আমরা একটি প্ল্যান তৈরি করেছিলাম রাজেশকে ধরার জন্য। আমি হতবাক হয়ে গেলাম। তাহলে আমার আসল পরিবারকে? আমরা জানি না, মহিলা অফিসার বললেন। তুমি ছিলে অনেক শিশুদের একজন যাদের রাজেশ অপহরণ করেছিল। আমরা তোমার আসল পরিবারকে খুঁজে পাইনি। তাই অমিত তোমাকে দত্তক নিয়েছিলেন। আমি কাঁদতে শুরু করলাম। আমার জীবন আবার উল্টে গেছে। আবার একবার। আমি বাবাকে দেখতে চাই, আমি বললাম। মহিলা অফিসার আমাকে আরেকটি ঘরে নিয়ে গেলেন, যেখানে বাবা অমিত বসেছিলেন। বাবা, আমি বলে উঠলাম এবং তার দিকে ছুটে গেলাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তোমার জন্য, তিনি বললেন। আমি ভেবেছিলাম রাজেশ তোমাকে নিয়ে চলে গেছে। আমি দুঃখিত বাবা, আমি বললাম। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। কোনো সমস্যা নেই, তিনি বললেন। এটা আমার দোষ। আমি তোমাকে সত্য বলিনি। এখন কি হবে? আমি জিজ্ঞেস করলাম। রাজেশকে গ্রেপ্তার করা হয়েছে, বাবা বললেন। কিন্তু আমরা এখনও নিরাপদ নয়। তার দলের অন্যান্য সদস্যরা এখনও আছে। আমাদের ঋষিকেশ ছেড়ে যেতে হবে। কোথায় যাব আমরা? আমি জিজ্ঞেস করলাম। কেরালা, বাবা বললেন। আমার একজন বন্ধু সেখানে থাকেন। আমরা তার বাড়িতে থাকতে পারব, যতদিন না পুলিশ রাজেশের পুরো দলকে ধরে। পরের দিন আমরা কেরালার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ট্রেন ধরলাম কোচিতে যাওয়ার জন্য। ট্রেনে বাবা আমাকে আরও গল্প বললেন। তিনি আমাকে বললেন কিভাবে তিনি আমাকে উদ্ধার করেছিলেন, কিভাবে তিনি এবং শর্মিলা আমাকে দত্তক নিয়েছিলেন, কিভাবে তারা আমাকে ভালোবাসতেন। আপনি আমাকে কোথায় পেয়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম। একটি অনাথ আশ্রমে, বাবা বললেন। রাজেশ এবং তার দল শিশুদের চুরি করে অনাথ আশ্রমে রাখত, তারপর তাদের বিদেশে বিক্রি করত। আমি তোমাকে সেখান থেকে উদ্ধার করেছিলাম। তুমি তখন মাত্র 2 বছরের। আমার আসল পরিবার সম্পর্কে আপনি কিছু জানেন? আমি জিজ্ঞেস করলাম। বাবা মাথা নাড়লেন। না, দুঃখিত। অনাথ আশ্রমে তোমার সম্পর্কে কোনো তথ্য ছিল না। আমরা চেষ্টা করেছিলাম খুঁজে বের করতে, কিন্তু পারিনি। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমার আসল পরিবার সম্পর্কে না জানা খুব কষ্টকর ছিল। কিন্তু আমি জানতাম যে বাবা অমিত আমার আসল বাবা, যে নামেই আমি তাকে ডাকি না কেন। কোচিতে পৌঁছানোর পর আমরা একটি ট্যাক্সি নিলাম বাবার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য। তিনি থাকতেন বাগপুরে, কোচি থেকে প্রায় আধা ঘন্টার দূরত্বে। বাবার বন্ধুর নাম ছিল প্রদীপ। তিনি একজন শিক্ষক ছিলেন।
তিনি একটি সুন্দর বাড়িতে থাকতেন যার সামনে একটি বাগান ছিল। অমিত, কতদিন পর দেখা, প্রদীপ বললেন যখন আমরা পৌঁছালাম। এবং এই হচ্ছে অনিন্দিতা। সে কত বড় হয়ে গেছে। আমরা প্রদীপের বাড়িতে বসলাম। তিনি আমাদের চা এবং খাবার দিলেন। তো কি হয়েছে? প্রদীপ জিজ্ঞেস করলেন। তুমি ফোনে বলেছিলে যে তোমরা বিপদে আছো গু। বাবা তাকে সব বললেন। প্রদীপ মন দিয়ে শুনলেন। চিন্তা করো না, প্রদীপ বললেন। তোমরা এখানে নিরাপদে আছো। কেউ তোমাদের এখানে খুঁজে পাবে না গি। আমি আশ্বস্ত বোধ করলাম। কেরালা ঋষিকেশ থেকে অনেক দূরে। রাজেশের লোকেরা আমাদের এখানে খুঁজে পাবে না। আমরা প্রদীপের বাড়িতে থাকার ব্যবস্থা করলাম। তিনি আমাদের জন্য 2টি ঘর দিলেন। পরের কয়েকদিন শান্তিতে কাটল। আমি প্রদীপের বাগানে বসে বই পড়তাম বা তার সাথে কেরালার সংস্কৃতি সম্পর্কে কথা বলতাম। একদিন প্রদীপ বললেন, অনিন্দিতা, আমি তোমাকে আমার স্কুলে নিয়ে যেতে চাই। তুমি কি আমার ছাত্রদের সাথে কথা বলতে চাও? আমি রাজি হলাম। পরের দিন আমরা প্রদীপের স্কুলে গেলাম। এটি ছিল একটি ছোট স্কুল, কিন্তু সুন্দর ক্যাম্পাস ছিল। প্রদীপ আমাকে তার ক্লাসে নিয়ে গেলেন। ছাত্ররা আমাকে দেখে উত্তেজিত হয়ে উঠল। তারা আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করল। আমি তাদের উত্তর দিলাম, এড়িয়ে গেলাম শুধু আমার বাবা এবং রাজেশ সম্পর্কিত প্রশ্নগুলো। যখন আমরা স্কুল থেকে ফিরছিলাম, আমি একটি অদ্ভুত অনুভূতি পেলাম। মনে হচ্ছিল কেউ আমাদের অনুসরণ করছে। আমি পেছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হয়তো এটা আমার কল্পনা। কিন্তু যখন আমরা বাড়িতে পৌঁছালাম, আমি দেখলাম বাবা উদ্বিগ্ন। তিনি ফোনে কথা বলছিলেন। হ্যাঁ অফিসার, তিনি বলছিলেন। আমরা কেরালায় আছি। আপনি কি নিশ্চিত যে রাজেশের লোকেরা এখানে আছে? আমি শীতল হয়ে গেলাম। রাজেশের লোকেরা কেরালায়? তারা কিভাবে জানল আমরা এখানে আছি? বাবা ফোন রেখে আমার দিকে তাকালেন। অনিন্দিতা, আমাদের এখনই চলে যেতে হবে, তিনি বললেন। রাজেশের লোকেরা আমাদের খুঁজে পেয়েছে গি। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। তারা আমার ফোন ট্র্যাক করেছে, বাবা বললেন। আমি এতটা সাবধান ছিলাম না গি। আমরা দ্রুত আমাদের জিনিসপত্র গুছালাম। প্রদীপ আমাদের সাহায্য করলেন। তোমরা কোথায় যাবে? প্রদীপ জিজ্ঞেস করলেন। আমি জানি না, বাবা বললেন। আমরা হয়তো মুম্বাইতে যাব। আমার সেখানে আরেকজন বন্ধু আছে গি। আমরা ট্যাক্সি ডাকলাম এবং কোচি স্টেশনের দিকে রওনা দিলাম। আমরা পথে উখরুল, মণিপুরের টিকিট কাটলাম। আমি জানতাম না কেন বাবা মুম্বাইয়ের পরিবর্তে উখরুল বেছে নিলেন, কিন্তু আমি প্রশ্ন করলাম না। ট্রেনে বাবা আমাকে ব্যাখ্যা করলেন। আমাদের মুম্বাই যাওয়ার কথা বলেছি প্রদীপকে, যাতে যদি রাজেশের লোকেরা জিজ্ঞেস করে, সে তাদের ভুল দিকে পাঠাতে পারে। আমরা আসলে উখরুলে যাচ্ছি গু। উখরুল? আমি জিজ্ঞেস করলাম। সেটা কোথায়? উত্তর পূর্ব ভারতে, বাবা বললেন। মণিপুরে? এটা একটি সীমান্ত শহর। আমার মনে হয় আমরা সেখানে নিরাপদে থাকতে পারব। ট্রেন যাত্রা দীর্ঘ ছিল। আমরা গুয়াহাটি পর্যন্ত ট্রেনে গেলাম, তারপর একটি বাস নিলাম উখরুলের দিকে। এটা ছিল একটি কঠিন যাত্রা, কিন্তু অবশেষে আমরা পৌঁছালাম। উখরুল ছিল একটি ছোট পাহাড়ি শহর। এটি সুন্দর ছিল, সবুজ পাহাড় এবং নীল আকাশে ঘেরা। বাবা আমাদের জন্য একটি ছোট হোটেলে ঘর ভাড়া করলেন। আমরা সেখানে থাকার সিদ্ধান্ত নিলাম, যতদিন না পুলিশ রাজেশের গ্যাংকে সম্পূর্ণরূপে ধরে। একদিন সকালে আমি হোটেলের বারান্দায় বসে চা পান করছিলাম। আমি দেখলাম একজন যুবক আমার দিকে হেঁটে আসছে। তার বয়স হবে প্রায় 20, গায়ের রং ফর্সা, চুল কালো। আপনি কি অনিন্দিতা? সে জিজ্ঞেস করল। আমি চমকে উঠলাম। কে এই যুবক? সে কিভাবে আমার নাম জানে? কে আপনি? আমি জিজ্ঞেস করলাম সতর্ক হয়ে। আমার নাম অরুণ, সে বলল। আমি আপনার বাবার বন্ধুর ছেলে। প্রদীপের ছেলে গু। আমি বিশ্বাস করতে পারলাম না। প্রদীপের ছেলে? তিনি তো আমাদের বলেননি যে তার ছেলে আছে গি। হ্যাঁ, আমি পড়ালেখা করি দিল্লিতে, অরুণ বলল। আমি মাঝে মাঝে বাড়ি আসি। আমার বাবা আমাকে বলেছেন আপনারা এখানে আছেন। তিনি আমাকে বলেছেন আপনাদের খুঁজে বের করতে এবং সাহায্য করতে গু। আমি এখনও সন্দিহান ছিলাম। আপনি কিভাবে জানলেন আমরা এখানে আছি? আমরা তো প্রদীপকে বলেছিলাম আমরা মুম্বাইতে যাচ্ছি গু। অরুণ হাসল। হ্যাঁ, কিন্তু আমার বাবা জানেন আপনার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন। তিনি আন্দাজ করেছিলেন যে আপনারা আসলে অন্য কোথাও যাবেন।
তিনি স্টেশনে গিয়ে জেনেছিলেন যে আপনারা উখরুলের টিকিট কিনেছেন গু। এটা যুক্তিযুক্ত মনে হচ্ছিল, কিন্তু আমি এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। আমি আপনার সাথে আমার বাবার কথা বলতে চাই, আমি বললাম। নিশ্চয়ই, অরুণ বলল। সে তার ফোন বের করল এবং একটি নম্বর ডায়াল করল। বাবা? হ্যাঁ, আমি অনিন্দিতার সাথে আছি। সে আপনার সাথে কথা বলতে চায়। সে আমাকে ফোন দিল। আমি শুনলাম প্রদীপের গলা। অনিন্দিতা, তুমি ঠিক আছো? হ্যাঁ প্রদীপ আঙ্কেল, আমি বললাম। আপনার ছেলে আমার কাছে এসেছে। সে কি সত্যিই আপনার ছেলে? হ্যাঁ, অরুণ আমার ছেলে, প্রদীপ বললেন। আমি তাকে পাঠিয়েছি তোমাদের সাহায্য করতে। তোমার বাবা কোথায়? তিনি হোটেলে আছেন, আমি বললাম। আমি তাকে ডেকে আনি? হ্যাঁ দয়া করে, প্রদীপ বললেন। আমি হোটেলে ঢুকে বাবাকে ডেকে আনলাম। বাবা ফোনে প্রদীপের সাথে কথা বললেন। আমি দেখলাম যে তিনি শান্ত হয়ে গেলেন। ঠিক আছে, বাবা বললেন ফোন রেখে। অরুণ আমাদের সাহায্য করবে গি। অরুণ আমাদের ঘুরুল ঘুরিয়ে দেখাল। সে আমাদের নিয়ে গেল সুন্দর পাহাড়ে, জলপ্রপাতে এবং স্থানীয় বাজারে। আমি অরুণের সাথে সময় কাটাতে উপভোগ করলাম। সে ছিল বুদ্ধিমান এবং মজার। সে আমাকে গল্প বলল তার জীবন সম্পর্কে, কিভাবে সে দিল্লিতে কম্পিউটার সায়েন্স পড়াশোনা করছে। আমি তাকে আমার জীবন সম্পর্কে বললাম, যতটুকু আমি জানি। একদিন অরুণ আমাকে জিজ্ঞেস করল, তুমি কি তোমার আসল পরিবারকে খুঁজতে চাও? আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমি জানি না। আমি যদি তাদের খুঁজে পাই, তারপর কি? আমি তাদের চিনি না। তারা আমাকে চিনে না। আমার বাবা অমিত আমার আসল বাবা। তিনি আমাকে মানুষ করেছেন গ। অরুণ মাথা নাড়ল। আমি বুঝতে পারছি। কিন্তু হয়তো তোমার আসল পরিবার তোমাকে খুঁজছে। হয়তো তারা জানে না তুমি কোথায় আছো গু। এটা একটি ভিন্ন দৃষ্টিকোণ ছিল। আমি কখনো এভাবে ভাবিনি। হয়তো আমার আসল পরিবার আমাকে খুঁজছে। হয়তো তারা আমাকে ভালোবাসে। আমি কিভাবে তাদের খুঁজব? আমি জিজ্ঞেস করলাম। আমার কাছে কোনো তথ্য নেই। আমি সাহায্য করতে পারি, অরুণ বলল। আমি কম্পিউটার সায়েন্স পড়ি। আমি হয়তো কিছু তথ্য খুঁজে বের করতে পারি। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম। আমাকে ভাবতে দাও, আমি বললাম। সেদিন রাতে আমি বাবার সাথে কথা বললাম। আমি তাকে বললাম যে আমি আমার আসল পরিবারকে খুঁজতে চাই। বাবা মাথা নাড়লেন। আমি বুঝতে পারছি, তিনি বললেন। আমি তোমাকে সাহায্য করব, অনিন্দিতা। আমার কাছে কিছু তথ্য আছে যা আমি তোমাকে দেইনি গিয়ে। তিনি তার ব্যাগ থেকে একটি পুরানো ফাইল বের করলেন। এই ফাইলে তোমার সম্পর্কে যা জানি সব আছে। তুমি যে অনাথ আশ্রমে ছিলে, তার নাম, তারিখ, যখন তোমাকে পাওয়া গিয়েছিল গু। আমি উত্তেজিত হয়ে ফাইলটি নিলাম। আমি এটি খুললাম এবং পড়তে শুরু করলাম। ফাইলে লেখা ছিল যে আমাকে পাওয়া গিয়েছিল লখনউতে একটি অনাথ আশ্রমে। আমার তখন প্রায় 2 বছর বয়স ছিল। আমার গলায় একটি নেকলেস ছিল, যাতে লেখা ছিল কো অনন্যা কি। এটাই ছিল আমার নাম হিসেবে গ্রহণ করা হয়েছিল। এছাড়া আরও কোনো তথ্য ছিল না। কোনো পারিবারিক নাম, কোনো ঠিকানা, কিছুই না। এই নেকলেস? আমি জিজ্ঞেস করলাম। এটা কোথায়? বাবা তার ব্যাগ থেকে একটি ছোট বাক্স বের করলেন। এটা এখানে, তিনি বললেন। আমি এটা রেখেছিলাম তোমার জন্য। আমি বাক্সটি খুললাম। ভেতরে ছিল একটি সোনার নেকলেস, ছোট, ডেলিকেট। এতে লেখা ছিল কো অনন্যা কি এবং আরও কিছু। লেখা ছিল খুস খে। সে কি? আমি জিজ্ঞেস করলাম। এটা কি? আমি জানি না, বাবা বললেন। হয়তো এটা তোমার পারিবারিক নামের আদ্যক্ষর। বা হয়তো তোমার বাবা বা মায়ের নামের আদ্যক্ষর। আমি নেকলেসটি পরে নিলাম। এটা আমার গলায় ঠিক বসল। এটি ছোট ছিল, কিন্তু চেইনটি লম্বা ছিল। পরের দিন আমি অরুণকে আমার নেকলেস এবং ফাইল দেখালাম। সে উত্তেজিত হয়ে উঠল। এটা একটা শুরু, সে বলল। এটা অনুসন্ধান করা যাক। সে ফাইল এবং নেকলেসের ছবি তুলল। আমি এগুলো নিয়ে গবেষণা করব, সে বলল। আমি দেখব কি খুঁজে পাই। কয়েকদিন ধরে অরুণ ল্যাপটপে কাজ করল। সে ইন্টারনেটে খুঁজে দেখল, ফোনে কথা বলল, ইমেইল পাঠাল। একদিন সে আমাদের হোটেল রুমে এলো, তার মুখে একটি বড় হাসি। আমি কিছু পেয়েছি, সে বলল। সে কি হলো? শর্মা কাপুর। এটা একটি পরিবারের নাম যারা লখনউতে থাকে।
সত্যেন্দ্র শর্মা কাপুর এবং মোনা শর্মা কাপুর। তাদের একটি মেয়ে ছিল যাকে অপহরণ করা হয়েছিল যখন সে 2 বছরের ছিল। তার নাম ছিল অনন্যা গু। আমি বাবার দিকে তাকালাম। বাবা অবাক হয়ে গিয়েছিলেন। তারা কি এখনও জীবিত? বাবা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, অরুণ বলল। তারা এখনও লখনউতে থাকেন। তাদের আরও 2টি সন্তান আছে, একটি ছেলে এবং একটি মেয়ে। কিন্তু তারা এখনও তাদের প্রথম মেয়েকে খুঁজছেন। তারা প্রতি বছর অনন্যার জন্মদিনে একটি বিজ্ঞাপন দেন পত্রিকায় গু। আমি হতবাক হয়ে গেলাম। আমার আসল পরিবার। তারা এখনও আমাকে খুঁজছে। আমরা কি তাদের সাথে যোগাযোগ করতে পারি? আমি জিজ্ঞেস করলাম। আমি ইতিমধ্যে করেছি, অরুণ বলল। আমি তাদের একটি ইমেইল পাঠিয়েছি। তারা আমাকে ফোন করেছেন। তারা খুব উত্তেজিত। তারা আমাদের সাথে দেখা করতে চান। আমি